দক্ষিণ সিকিমের এক ছোট্ট শহর রাভাংলা। 2013 সালে তৈরি বুদ্ধ পার্কটি রাভাংলার মতো ছোট্ট একটি সাদামাটা পাহাড়ি শহরকে ট্যুরিস্টদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে। এখানে এক রাত কাটিয়ে আপনারা দেখে নিতে পারেন নামচির চারধাম ও সিকিমের একমাত্র চা বাগান টেমিটি গার্ডেন। আমরা রাভাংলাতে কোথায় ছিলাম, কিভাবে ঘুরলাম, সমস্ত ইনফরমেশন দেব আজকের এই ভ্লগে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সিকিম সিরিজের তৃতীয় তথা অন্তিম পর্ব। গুড মর্নিং। আজ 23শে ডিসেম্বর। ঘড়ি বলছে এখন 7:30। সকাল সকাল পাহাড়ের এই অদ্ভুত নিস্তব্ধতাকে সঙ্গী করে দিনটা শুরু করলাম। পেলিং থেকে আজ আমরা সরাসরি চলে যাব নামচি। রাভাংলাও ঘুরে দেখব। তার আগে দেখব পেলিংয়ের কাছেই অবস্থিত খুব পুরনো একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং পেলিংয়ের দ্বিতীয় রাজধানী। সাথে থাকছে যারা পাখি ভালোবাসেন তাদের জন্য মন ভালো করা একটি জায়গা। আপনাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটা ভালো ভালো স্পট খুঁজে দেখব। আমাদের হোটেলের পাশেই এটা পেলিং হেলিপ্যাড গ্রাউন্ড। প্রতি বছর এই সময়টায় এখানে উইন্টার ট্যুরিজম ফেস্টিভ্যাল হয়। দাঁড়িয়ে থাকে ওখান থেকে একদম সুন্দর ক্লিয়ার ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আজকে একদম ভাগ্য খারাপ, আজকে মেঘ করে আছে, কাঞ্চনজঙ্ঘা একটু দেখা পাওয়া যাচ্ছে না। কালকে লাকিলি খুব সুন্দর দেখেছি, বাকি আজকে দেখা যাক ওয়েদার পরিষ্কার হয় কিনা। আমরা কালকে এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, পুরো রেঞ্জটা দেখতে পেয়েছি, কিন্তু আজকে পুরোটাই মেঘে ঢাকা। সকাল থেকেই মেঘ, কালকে এই সময় আকাশ ক্লিয়ার ছিল, রোদও উঠে গেছিলো আর কাঞ্চনজঙ্ঘা পুরো প্রপারলি দেখা যাচ্ছিল। আর এখন দেখুন পুরোটাই মেঘে ঢাকা। সকাল সকাল স্নান সেরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমরা। সারাদিনের প্ল্যান আজকে। পেলিং থেকে আজকে আমরা চলে যাব রাভাংলা। পেলিং থেকে রাভাংলা যেতে মোটামুটি সময় লাগবে ঘন্টা 3 মতো। আমরা কিন্তু নামচি হয়ে তারপর রাভাংলা যাব। একেবারে ঝকঝকে দিন, চড়াই উতরাই রাস্তা আর দুপাশে পাইন আর ফার গাছের সারি। গাড়ির জানলা দিয়ে আসা হিমেল হাওয়া মনটা একেবারে ঠান্ডা করে দিচ্ছে। ঘড়ি বলছে এখন সকাল 8:30। আমরা দেখতে এলাম আমাদের আজকের প্রথম স্পট পেমায়েংসে মনাস্ট্রি। চারপাশটা কি অদ্ভুত নিস্তব্ধ দেখুন, একদমই ফাঁকা এখন এই সময়, লোকজনের ভিড় একদমই নেই। চারপাশটা ঘুরে ঘুরে দেখে নেব এবং আপনাদেরকেও দেখাবো। তবে মনাস্ট্রির ভেতরে ছবি এবং ভিডিও তোলা যেহেতু নিষিদ্ধ, তাই ভেতরে ভিডিও করব না, বাইরেটাই ঘুরে ঘুরে দেখব। পশ্চিম সিকিমের পেলিংয়ের কাছে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি হল এই পেমায়েংসে মনাস্ট্রি। 17শো শতাব্দীতে লামা লতসুং চেম্পো এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠা করেছিলেন। চারিদিকে রয়েছে প্রাচীনত্বের ছোঁয়া। প্রায় 300 বছরের পুরনো এই মনাস্ট্রিটি। 1913 এবং 1960 সালে ভূমিকম্পে মনাস্ট্রিটি ক্ষতিগ্রস্ত হলেও পুনরায় এটিকে সারিয়ে নেওয়া হয়েছে। মনাস্ট্রিটি 3 তলা বিশিষ্ট। এখানে বিভিন্ন বৌদ্ধ দেবদেবীর মূর্তি, প্রাচীন ভাস্কর্য এবং তিব্বতী শৈলীর রঙিন পেন্টিং বা দেওয়ালচিত্র আঁকা রয়েছে। পেমায়েংসে মনাস্ট্রি ঘুরে আমরা এগিয়ে চললাম বার্ড পার্ক আর রাবতেনসে রুইন্স দেখতে। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ আর চারিপাশে সবুজের সারি কি দারুণ লাগে বলুন। আমরা এখন চলে এসেছি সিডকিয়ং টুলকু বার্ড পার্কে। এই বার্ড পার্কের প্রবেশ মূল্য 100 টাকা জনপ্রতি। তবে এর পেছনেই রয়েছে সিকিমের পৌরাণিক রাজধানীর ধ্বংসাবশেষ রাবতেনসে রুইন্স, যা দেখতে কিন্তু আলাদা করে কোনো টিকিট লাগে না। সিকিমের এক প্রাচীন রাজধানী যা ইতিহাসে গভীর ছাপ রেখে গিয়েছে। আমরা আগে রাবতেনসে রুইন্স দেখে তারপর বার্ড পার্ক ঘুরব। এখন আমরা আমার খুব পছন্দের দুটো জায়গাতে যাচ্ছি। একটা হচ্ছে বার্ড পার্ক আর একটা হিস্টোরিক্যাল প্লেস। দুটোই আমার ভীষণ পছন্দের। আর পরিবেশটাও এত সুন্দর, চারিদিকে একদম গাছপালায় সবুজ হয়ে আছে আর মাঝখানে পাখিদের ডাক, ভীষণ ভালো লাগছে। এই পাখিগুলো এখানে দেখা যাবে। হ্যাঁ, পাখিদের আওয়াজও শোনা যাচ্ছে। এই যে বাইরেটা পুরো বাউন্ডারি করা রয়েছে, যখন থেকে আমরা ভেতরে ঢুকেছি পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছি। জায়গাটা অনেকটাই বড়, কতক্ষণে আমরা ঘুরে শেষ করতে পারি। সব চারদিকে পাখির ছবি দেওয়া রয়েছে। আরেকজন গলায় ক্যামেরা নিয়ে পাখির ছবি তোলার জন্য রেডি।
জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর পাথুরে রাস্তার এক দারুণ এক্সাইটিং এবং অ্যাডভেঞ্চারাস জার্নি তুলে ধরছি আপনাদের সামনে, সাথে রাবতেনসে রুইন্সের ইতিহাস। বার্ড পার্কের পাশ দিয়েই পথনির্দেশ দেখতে দেখতে একটি ছোট ট্রেকিংয়ের পথ ধরে ঘুরে আসতে পারবেন রাবতেনসে রুইন্স থেকে। 1674 সাল থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের রাজার দ্বিতীয় রাজধানী ছিল এই রাবতেনসে রুইন্স। কিন্তু 19 শতকের শুরুতে গোর্খা আক্রমণে পতন হয় এখানে নির্মিত রাজপ্রাসাদের, যার ধ্বংসাবশেষ এখানে আপনারা দেখতে পাবেন। এখন আমরা রাববিন্স রুইন্সের যে ধ্বংসাবশেষটা আছে সেটাই দেখতে যাচ্ছি। এই রুটটা অনেকটা আমরা যে ধোত্রে টংলু ট্রেক করেছিলাম সেটার মতোই, পরিবেশটা অনেকটা সেমই, তবে ওটার ডিস্টেন্সটা অনেকটাই বেশি ছিল, প্রায় 7 কিলোমিটার মতো। এটা ওই 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার হবে। পশ্চিম সিকিমের পেলিং বেড়াতে এলেও রাবতেনসে রুইন্স সাইট সিন পয়েন্টটি কিন্তু অনেকেই মিস করে যান, বা এলেও বাইরে বার্ড স্যাংচুয়ারি দেখে ফিরে যান। হয়তো অনেকেই ভাবেন পথটি খুবই দীর্ঘ এবং দুর্গম, কিন্তু বিশ্বাস করুন আদৌ তা নয়। আমরা দুজন মিলে প্রায় 30 মিনিটে অতিক্রম করেছিলাম এই পথটি এবং সাক্ষী হয়েছিলাম প্রাচীন সিকিমের এক অজানা ইতিহাসের। গহীন অরণ্যের নীরবতা ভেদ করে ইতিহাসের এক হারানো শহর রাবতেনসে। ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রায় 1.5 কিলোমিটার জঙ্গল ট্রেক করে। খাড়াই উতরাই পেরিয়ে ফাইনালি চলে এসেছি। পেলিং থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই অভিশপ্ত শহর রাবতেনসে, যেখানে এক রাতেই শেষ হয়ে গিয়েছিল পুরো রাজবংশ। এটা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা নাকি এক রাজকীয় অভিশাপ? জানতে হলে দেখতে থাকুন এই পুরো ভিডিওটা। ঘন বনের মধ্যে দিয়ে অনেকটা মনোরম হাঁটা পথ পেরিয়ে পৌঁছতে হয় এখানে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এই জায়গা দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। প্রকৃতি, জঙ্গল, পাহাড়ের অপূর্ব মেলবন্ধন এখানে। এক সময়ের সিকিমের প্রথম রাজধানী আজ শুধুই এক নীরব ধ্বংসাবশেষ, যেখানে প্রতিটি পাথরে লুকিয়ে আছে অতীতের প্রতিধ্বনি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। একদিকে প্রকৃতির রূপ আর অন্যদিকে ইতিহাসের দুঃখগাথা। এক সময় যেখানে রাজারা সভা বসাতেন, আজ সেখানে শুধুই শূন্যতা। রাবতেনসে শুধুই এক ধ্বংসাবশেষ নয়, এটি এক বিস্তৃত রাজধানী, যেখানে দাঁড়িয়ে সময় যেন থমকে যায়। রাজপ্রাসাদের উত্তরের অংশে রাজপরিবারের বাসস্থান ছিল, ছিল ধ্যান কক্ষ, আর দক্ষিণ অংশ ছিল প্রজাদের থাকার জায়গা। এখানে রয়েছে এক বিশাল স্তূপা, বৌদ্ধ এবং পৌরাণিক রানীর খোদাইয়ে যা সজ্জিত। তাছাড়া রয়েছে 3টি খাড়া পাথরের সিংহাসন, যেখানে বিচারকেরা রায় প্রদান করতেন। রয়েছে রাজপরিবারের ধর্মীয় স্থানও। এই স্থানে আসলেই আপনারা ইতিহাসের পাতায় পৌঁছে যাবেন। রাবতেনসে রুইন্স ঘুরে আমরা এখন যাচ্ছি বার্ড স্যাংচুয়ারি দেখতে। চলুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন আমাদের ব্লগ। এই যে একদল প্যাসেঞ্জার আরও উঠে আসছেন, আমরা নামছি। আমরা এখন ঢুকছি বার্ড স্যাংচুয়ারিতে। এটা এন্ট্রান্স বার্ড স্যাংচুয়ারির। এখানে স্কাল্পচারগুলো করা আছে পাখিদের, এই পুরো দেওয়ালটা জুড়ে। এদিক দিয়ে একটা ব্রিজের মতো রয়েছে, এটা সোজা গেলে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাখিদের আওয়াজ ওখান থেকে ভেসে আসছে, ওইখানে আমরা পৌঁছবো।
প্রকৃতি এবং পাখি প্রেমীদের জন্য এই পার্ক একেবারে স্বপ্নের জায়গা, আর যারা শহরের ভিড় থেকে একটু শান্তি খুঁজছেন তাদের জন্যও এটা একেবারে উপযুক্ত। সিডকিয়ং টুলকু বার্ড পার্ক শুধু পাখিদের দেখার জায়গা নয়, এটা একটা অনুভূতি। পাহাড়, প্রকৃতি আর জীবনের সৌন্দর্যের সাথে এক নীরব আলাপ। ভেতরে ঢুকলেই তা বুঝতে পারবেন। পেলিংয়ের কাছে রাবতেনসে এবং পেমাইংসি মনাস্ট্রির মধ্যবর্তী একটি জলভূমিকে নিয়ে তৈরি করা হয়েছিল এই পার্ক। এখানে প্রচুর প্রজাতির পাখির পাশাপাশি সুন্দর হাঁটার পথ, অর্কিডের বাগান এবং প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এই বিশাল পার্কে রয়েছে বিভিন্ন পরিযায়ী পাখি, এমু, সোয়ান, হর্নবিল, ফ্লাই ক্যাচার, বিভিন্ন প্রজাতির টিয়া, ফিজেন্ট এবং ম্যাকাও সহ আরও অসংখ্য প্রজাতির পাখি। নেচার ওয়াক, বার্ড ওয়াচিং এবং প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা। অসম্ভব সুন্দর লাগছে এই পার্কটা। আমরা সাধারণত চিড়িয়াখানায় গেলে পাখিদের কেজে বা খাঁচায় দেখি, কিন্তু এখানে তারা পুরোপুরি মুক্ত। চারিদিকে চোখ পাতলেই দেখবেন ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক রয়েছে সব্বাই। হিমালয়ের পাদদেশে প্রায় 1900 মিটার উচ্চতায় অবস্থিত এই অভয়ারণ্যটি 200-র বেশি স্থানীয় ও পরিযায়ী প্রজাতির পাখির বৈচিত্র্যময় সংগ্রহের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন প্রজাতির পাখিদের পাশাপাশি একটা ছোট মিউজিয়ামও আছে, আর আছে অনেকগুলো সেলফি জোন। এটি একটি শান্ত অভয়ারণ্য এবং পাখিদের স্বর্গরাজ্য। প্রায় 2 হেক্টর জায়গা জুড়ে এই পার্ক। 2015 সালে এই পার্ক সিকিম সরকার প্রতিষ্ঠা করেন এবং সিকিমের দশম চোগ্যাল সিডকিয়ং টুলকুর নামে নামকরণ করা হয়। সিডকিয়ং টুলকু ছিলেন সিকিমের ফাউন্ডিং ফাদার অফ মডার্ন ফরেস্ট্রি। বিশাল বড় জায়গা জুড়ে এই পার্ক ভীষণ গোছানো আর ভীষণ পরিষ্কার। খুব ভালো মেনটেন করে রেখেছে সিকিম সরকার। আপনারা একদম সামনে থেকে এখানে পাখিদের দেখতে পাবেন। প্রচুর ছবি তুলেছি পাখির, বিশ্বাস করুন। ছবি তুলে তুলে ক্লান্ত আমরা। দারুণ দারুণ জায়গা, মাস্ট ভিজিট ডেফিনেটলি। পেলিং ঘুরতে এসে এই জায়গা না এলে মিস করবেন ফর শিওর। কেমন লাগছে দারুণ। চিড়িয়াখানায় এসে? আমার পাখিদের এখানে এসে মনে হচ্ছে আমরা চিড়িয়াখানায় রয়েছি, পাখিরা মুক্ত রয়েছে। এত সুন্দর মেনটেন করেছে, এত সুন্দর পরিবেশ এখানকার, সিরিয়াসলি। মানে এটা সিকিম আসলে, পেলিংয়ে আসলে এটা একদম মিস করবেন না। এটা একদম মাস্ট ওয়াচ। যারা বার্ড লাভার বা ছবি তুলতে ভালোবাসেন তারা তো অবশ্যই আসুন, আর এমনি যারা জু ঘুরতে চান তারা অবশ্যই আসুন। এটা ছোটোখাটো একটা জুই বলা চলে, পাখিদের জু। সপ্তাহের প্রতিদিনই সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এই পার্ক। পুরো পার্কটা ভালোভাবে ঘুরে দেখতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এখানে একবার ঢুকলে সময় যে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না, তাই হাতে যথেষ্ট সময় নিয়েই আসবেন। আমরা বার্ড স্যাংচুয়ারি দেখে বেরোলাম। খুব সুন্দর, মানে ম্যাক্সিমাম সব পিজেন্টেরই ভ্যারাইটি আছে, কিন্তু এত কালারফুল না। যারা পছন্দ করো পাখি তারা তো অবশ্যই এসো, খুবই ভালো লাগবে। আমি নিজেও খুব পছন্দ করি, আমার তো খুব ভালো লেগেছে। এই জায়গাটা একদম মাস্ট ওয়াচ, সিরিয়াসলি। আর এত পাখি রয়েছে, এত কালারফুল, মানে মনে হচ্ছিল আমাদের হয়তো রং করা পাখিগুলো। এত ন্যাচারাল পাখি দেখে আপনারা শেষ করতে পারবেন না, এত পাখি রয়েছে। মানে এই বার্ড স্যাংচুয়ারিতে আপনাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। যারা অ্যাকচুয়ালি বার্ড লাভার্স, যারা ছবি তুলতে ভালোবাসেন, পাখি ভালোবাসেন। আমরা এই পুরো ইয়েটা ঘুরতে আমাদের 1 ঘন্টার উপর টাইম লেগে গেল বার্ড স্যাংচুয়ারি। এখন 11টা বেজে গেছে, আমরা বেরোচ্ছি এখন বার্ড স্যাংচুয়ারি দেখে। এখানে একটা ঝিল রয়েছে। প্রতি বছর এই সময়টায় এখানে বার্ড ফেস্টিভ্যাল হয়। বার্ড স্যাংচুয়ারি ঘুরে পেলিংকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে চললাম নামচির উদ্দেশ্যে। আকাশের আজ মুখ ভার, মেঘলা চারপাশটা। কাঞ্চনজঙ্ঘারও একবারও দেখা পাইনি সকাল থেকে। দেখতে দেখতে চলে এলাম 4 ধামে। কার পার্কিংটা কিন্তু এখানে বিশাল। এই ধামকে সিদ্ধেশ্বর ধামও বলে। পার্কিং এর চার্জ এখানে 50 রুপিস। পার্কিং এরিয়া থেকে সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে এসেই বাঁ দিকে চোখে পড়বে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। টিকিটের প্রাইসও পার হেড 50 রুপিস।
ভেতরে ঢুকতেই চোখে পড়বে মহাদেবের মূর্তি। এখান থেকে আরও কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে পৌঁছতে হবে মেন চারধাম প্রাঙ্গণে। অনেকেই এসছেন আমাদের সাথে চারধাম দর্শন করতে, চলুন আপনাদেরও নিয়ে যাই। আচ্ছা, এখানে কিন্তু জুতো খুলে ঘুরতে হবে। জুতো খুলে রাখার জায়গা আছে উপরে, দ্রোণ কিন্তু এখানে অ্যালাউ নয়। এখানে কিছু দোকানপাটও রয়েছে, পুজোর জিনিসপত্র পাবেন। ওয়াশরুমও এখানে আছে, লেখা দেখছি। প্রায় 7 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চারধাম। মেন গেট দিয়ে ভেতরে ঢুকে সামনেই দেখতে পাবেন বিশাল মহাদেবের মূর্তি। আর লোকেশনটাও খুব সুন্দর, চারপাশে পাহাড়ে ঘেরা, সুন্দর বেশ। ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা আছে, তবে রোদ একদমই নেই। দারুণ লাগলো জায়গাটা। এখানে ভারতের 4 প্রান্তের বিখ্যাত 4টি ধামের প্রতিকৃতি একসঙ্গে দেখতে পাবেন: বদ্রীনাথ, দ্বারকা, পুরী আর রামেশ্বরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলুন উপরের দিকে যাওয়া যাক। এখানে অ্যাকচুয়ালি অনেক সময় লাগবে। যদি পুরোটা ঘুরতে হয় তাহলে অন্তত 3 ঘন্টা সময় তো এখানে লাগবেই, আরও বেশিও সময় লাগতে পারে। এখানে এলে চারধামের পাশাপাশি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনও কিন্তু হয়ে যাবে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকাও এখানে রাখা রয়েছে। জায়গাটা বেশ সুন্দর, বিশেষ করে মহাদেবের মূর্তিটা বিশাল উঁচু আর ধবধবে সাদা, দারুণ লাগছে। 12টা জ্যোতির্লিঙ্গ একেবারে চারপাশে ঘিরে তৈরি করা হয়েছে। এখানে ওপর থেকে প্রত্যেকটা মন্দির দেখতে পাবেন। মানুষজন আসছেন, সবাই ভক্তি ভরে পুজো করছেন। বাবার মাথায় জল ঢালারও ব্যবস্থা রয়েছে। চারিদিকে বড্ড কিচিরমিচির, এত মানুষজন আসেন এখানে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর বানানো হয়েছে। এখানে উপরে দাঁড়িয়ে পুরো জায়গাটা খুব সুন্দর করে দেখতে পাবেন। 12টা জ্যোতির্লিঙ্গের মন্দিরের পাশাপাশি এখানে সাই বাবার মন্দির এবং আরও অন্যান্য মন্দিরও ছিল। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে চারধাম কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই এক জায়গায় দাঁড়িয়েই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের 4টি পবিত্র ধামের ধর্মীয় ঐতিহ্যকে অনুভব করা যায়। চারিদিকে ভক্তিমূলক পরিবেশ, পাহাড়ি হাওয়া আর মনোরম দৃশ্য সব মিলিয়ে এক অপূর্ব আবহ তৈরি করেছিল। ইনি হলেন কিরাটেশ্বর মহাদেব। আমাদের পুরাণ বলছে, পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন অর্জুন দিব্যাস্ত্র মানে ঐশ্বরিক অস্ত্র লাভের আশায় এই সিকিমের পবিত্র পাহাড়ে কঠোর তপস্যা শুরু করেন। তখন অর্জুনের সাহসিকতার পরীক্ষা নিতে ভগবান শিব একজন কিরাট বা বন্য শিকারীর বেশে অবতীর্ণ হন। এক বরাহ শিকারকে কেন্দ্র করে কিরাটরূপী মহাদেব ও অর্জুনের তুমুল যুদ্ধ হয়। ওই কিরাট যে স্বয়ং মহাদেব তা বুঝতে পেরে অর্জুন তার চরণে আত্মসমর্পণ করেন। বাবা মহাদেব তখন সন্তুষ্ট হয়ে অর্জুনকে ঐশ্বরিক অস্ত্র দান করেন। এই হলো সেই কিরাটেশ্বর রূপ। সেই সকালে জলখাবার খেয়ে বেরোনো, মাঝে আর সেরম কিছু খাওয়া হয়নি, তাই চারধাম দেখে বেরোবার সময় পাশেই পেস্ট্রির দোকান থেকে পেস্ট্রি কিনে নিয়েছিলাম। দাম একদম রিজনেবল, চমৎকার খেতে, বিশ্বাস করুন। আমাদের ওখানে দাম অনুযায়ী এরকম কোয়ালিটির পেস্ট্রি খুব কম জায়গাতেই খেয়েছি। চারধাম বেড়াতে এসে অবশ্যই একবার ট্রাই করবেন। আমরা চারধাম থেকে বেরিয়ে পড়েছি। এখন গন্তব্য সিকিমের বিখ্যাত টেমিটি গার্ডেন। আমাদের এইবারের সিকিম ট্যুরটা 3 নাইট 2 ডেজের। আমরা প্রথমে ওয়েস্ট সিকিম গেলাম, টেলিং ঘুরলাম, টেলিং থেকে নামচি থেকে যাব রাবাংলা। আমরা এই ট্যুরটা করছি ভ্যান্টেজ গ্রুপ অফ হসপিটালিটির সঙ্গে। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দিয়ে রাখবো। আমাদের কিন্তু এই জার্নিটা বেশ সুন্দর হচ্ছে। দারুণ সুন্দর পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সিকিমের ওয়ান অ্যান্ড অনলি একমাত্র অর্গানিক চা বাগানের কাছে।
টেমিটি গার্ডেন। এটাই কিন্তু সিকিমের একমাত্র চা বাগান। গোটা সিকিমের মধ্যে এই একটাই চা বাগান রয়েছে। এখানে চাইলে আপনারা থাকতেও পারেন, সে ব্যবস্থাও রয়েছে। এখানে টি ফ্যাক্টরি ট্যুর করানো হয়, ট্রি হাউসও রয়েছে। আর পায়ে হেঁটে তো চা বাগান ঘুরে দেখতে ভালো লাগেই। প্রায় 440 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চা বাগান। এখানকার চা অনেকটা দার্জিলিংয়ের চায়ের মতোই উন্নত কোয়ালিটির। চাইলে বাইরে স্টল থেকে কিনতে পারেন, টেস্ট করারও ব্যবস্থা আছে। আমরা এখন টেমিটি গার্ডেনে এসে গেছি। এখানটা একটু বেশি ঠান্ডা আছে, বলো? এখানে ঠান্ডা একটু বেশি। সুন্দর, খুব সুন্দর, গার্ডেনটা খুব সুন্দর। আর সামনে থেকে ভিউটাও খুব ভালো। এখন আকাশ মেঘলা হয়ে গেছে, নালে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যেত। হালকা হালকা রোদ আর পুরোটাই মেঘলা। কাঞ্চনজঙ্ঘা আজকে আমরা একবারও দেখতে পাইনি। এখন চলে এসেছি রাভাংলার বিখ্যাত বুদ্ধ পার্কে। এখন অনেকটা হেঁটে যেতে হবে, পার্কিংয়ে রয়েছি। দূর থেকে দেখা যায় এই বুদ্ধাকে। 2006 থেকে 2013 সাল পর্যন্ত তৈরি হয়েছিল এই বুদ্ধা পার্ক। মেন গেটের পাশেই পাবেন টিকিট কাউন্টার। পার হেড 100 টাকা করে টিকিট। পার্কিংয়ের চার্জ আলাদা। সপ্তাহের প্রতিদিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই বুদ্ধা পার্ক। আমরা রাভাংলা বুদ্ধ পার্কের ভেতরে চলে এসেছি। এখানে ঢুকতে গেলে 100 রুপিস করে পার হেড টিকিট কাটতে হবে আপনাদেরকে। আর পার্কিং চার্জ তো আলাদা। এখন 4টে বাজছে। এখানে এখন পুরো মেঘলা আকাশ। আর রোদের দেখা তো আমরা প্রায় পাইনি বললেই চলে। আজকে সারাদিন যখন সকাল থেকে বেরিয়েছি তখন থেকেই। এটাই আমাদের লাস্ট স্পট। লোকজনের ভিড়ও খুব একটা বেশি নেই। আমাদের হোটেলও এখান থেকে একদম কাছেই। বুদ্ধ পার্ক ঘুরেই আমরা রাভাংলার হোটেলে চেক ইন করে যাব। বুদ্ধ পার্ক বা তথাগত শাল। এখানে বুদ্ধের মূর্তিটি 130 ফুট উঁচু আর তামা দিয়ে তৈরি। আকাশ পরিষ্কার থাকলে পেছনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মাউন্ট নার্সিংকে। আমরা এই পয়েন্ট থেকে সিঁড়ি ধরে নিচে নামলাম। পৌঁছতে হবে এই যে স্ট্যাচু রয়েছে, বুদ্ধা স্ট্যাচু। আবার খানিকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। খুবই সুন্দর একটা জায়গা। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই বুদ্ধ পার্ক খুবই ফেমাস। 2-3 মিনিট হেঁটেই কিন্তু আমরা এখন চলে এসেছি ম্যাজেস্টিক বুদ্ধার বিশালাকার মূর্তির সামনে। এবং এটি 25শে মার্চ 2013 সালে 14তম দলাই লামা দ্বারা কিন্তু শুদ্ধ করা হয়েছিল। এখানেও বুদ্ধ মূর্তিটির নিচে একটা দারুণ মিউজিয়াম আছে, যেখানে বুদ্ধের জীবনী ও সিকিমের বৌদ্ধ ধর্মের ইতিহাস হাতে আঁকা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা এখানে এলে গৌতম বুদ্ধের জীবনী সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আর এই যে শাক্যমুনি গৌতম বুদ্ধের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, সেটা 2550তম গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছিল। পুরো সাউথ এবং ওয়েস্ট সিকিম থেকে কিন্তু এই বিশালাকার মূর্তিটা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যায়। দুর্দান্ত একটা জায়গা। ডেফিনেটলি এ মাস্ট ভিজিট প্লেস যখন আপনারা রাভাংলা আসবেন। এখানে বুদ্ধ পার্কের ভেতরে একটি সুন্দর প্রদর্শনশালা বা জাদুঘর রয়েছে। বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন তাই এলাম ভেতরে মিউজিয়ামটা দেখতে। লোকজনের ভিড়ও খুব কম এখানে, আর অদ্ভুত নিস্তব্ধ চারপাশ। আলাদা করে কোনো টিকিট লাগে না এখানে। এই জাদুঘরে ভগবান বুদ্ধের জীবন ও শিক্ষা চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চারপাশের দেওয়ালগুলোতে দেখুন কি অপূর্ব নিখুঁত হাতের কাজের মাধ্যমে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা ভিউ পয়েন্ট টাইপ করা রয়েছে। এখান থেকে কিন্তু পুরো বুদ্ধ পার্কের ভিউটা পাওয়া যায়। তার সাথে আকাশ পরিষ্কার থাকলে পেছনেই দেখা যায়
কাঞ্চনজঙ্ঘা সহ স্নো পিক মাউন্টেনের কিছু দৃশ্য, তার সাথে চারিদিকে পাহাড়ের ভিউ তো আছেই। তো এখানে দাঁড়ালে এক নজরে পুরো ভিউটা পাওয়া যায়। আমাদের পুরো বুদ্ধ পার্কটা ঘুরে দেখতে সন্ধে হয়ে গেল। ঘড়ি জানান দিচ্ছে এখন 5টা, আর বিকেল গড়িয়ে অন্ধকার হয়ে আসতেই বুদ্ধ পার্কের চারপাশ আলোর রোশনাইতে ভরে উঠল। কি যে অপূর্ব লাগছে দেখতে। দূর থেকে দেখে মনে হচ্ছে ছোট্ট এক পাহাড়ের চূড়ায় বসানো রয়েছে বিশালাকার বুদ্ধের আলোকিত মূর্তি। এখন 5:30 বাজছে। আমরা এই বুদ্ধ পার্ক দেখে বেরোচ্ছি। 6টা পর্যন্ত খোলা থাকে এই রাবাংলা বুদ্ধ পার্ক। আমরা এই লাইটটা দেখার জন্য আর কি ওয়েট করছিলাম। বুদ্ধ মূর্তিতে যখন লাইটটা পড়ে, লাইট জ্বালানো হয়, তখন কীরকম লাগে দেখতে, যার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন আমরা হোটেলে চেক ইন করবো, আমাদের রাবাংলার হোটেলে। আমরা রাবাংলার আমাদের হোটেলে চলে এলাম। আজকে আমাদের এখানেই স্টে আছে, হোটেল নিউ ডিজংরি। এই হোটেলটা বুদ্ধ পার্ক থেকে ওই 2 কিলোমিটারের মধ্যেই। এখন চেক ইন করে সন্ধ্যের একটু খাবার খাবো। লাঞ্চ তো করা হয়নি দুপুরে। তারপর দেখি ইচ্ছে আছে একটু বেরোবার। এখানে সামনেই একটা মার্কেট আছে শুনলাম, এখান থেকে হাঁটা পথ। তো চলুন আমাদের সাথে। এখন তাহলে চেক ইনটা করে নিই। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, আর এটা ডাইনিং স্পেস। এটা আমাদের রাবাংলায় হোটেলের রুম। একটা স্পেসিয়াস বেড রয়েছে, একটা টি টেবিলের সেট আপ আছে, টিভি রয়েছে, আর একটা ছোটো ওয়ার্ড্রোবের মতো করা আছে, মিরার রয়েছে, আর এইদিকে অ্যাটাচ বাথ রয়েছে। এই যে অ্যাটাচ বাথ, গিজার টিজার সবই আছে। এইদিকে একটা ব্যালকনি রয়েছে, এই যে ব্যালকনি, একটা চেয়ার। হোটেলে চেক ইন করার কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হতে না হতেই চলে এসেছিল নুডলস। শীতকালে পাহাড়ের এই হাড় কাঁপানো ঠান্ডায় গরম গরম ধোঁয়া ওঠা নুডলস এক কথায় অনবদ্য। নেমে গেলেই মার্কেটটা রয়েছে, আর এইদিকে উপরের দিকে উঠে আসলে রাবাংলার সব হোটেলগুলো পরপর রয়েছে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা। আমাদের গরম গরম চা চলে এসেছে। নুডলস খেলাম, এরপরে গরম গরম চা খাবো। ভেবেছিলাম একটু মার্কেটের দিকে যাব, কিন্তু আর এনার্জি নেই, আর ইচ্ছেও নেই এত ঠান্ডার মধ্যে বেরোনোর। তো আজকে আর কোথাও এখানে বেরোবো না, কাল সকাল সকাল শিলিগুড়ির দিকে যাব। ঘড়ি জানান দিচ্ছে এখন রাত্রি 9টা। ডিনারের জন্যে চলে এসেছি আমরা। দুপুরে যেহেতু ভাত খাওয়া হয়নি আজ সারাদিনের ঘোরাঘুরির জন্য, তাই রাতে ভাবলাম ডিনারে ভাতই খাবো। সাথে ছিল আলু ভাজা আর মাংস। আমাদের সিকিম ট্রিপ এবারের মতো কমপ্লিট। কাল রওনা দেবো আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। রাত্রে ডিনারের পর এখন একটু হাঁটতে বেরোলাম। 9:30 বাজছে এখন। চারিদিক একদম নিস্তব্ধ। এই যে রাস্তাটা দেখছেন, সোজা কিছুটা হেঁটে গেলে পড়বে রাবাংলা মার্কেট। ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু যাব হোটেলে এসে ফ্রেশ হয়ে। সারাদিনের ঘোরাঘুরির পর এত টায়ার্ড লাগছিল, আর হয়ে ওঠেনি যাওয়া। গুড মর্নিং আপনাদের সবাইকে। আজ আমাদের ফিরে যাওয়ার দিন। ঘড়িতে এখন সকাল 7:30 বাজছে। সকাল সকাল চা খেয়ে আমরা রেডি বেরোবার জন্য। লাগেজও গোছানো হয়ে গেছে। 8:30টায় গাড়ি বলা আছে এখান থেকে শিলিগুড়ি। আমাদের হোটেলের বারান্দা থেকে বাইরের ভিউটা দেখুন। আজকেও ওয়েদার ক্লাউডি, পুরো মেঘ করে রয়েছে। রেডি হয়ে বেরোবার আগে সকালের জলখাবার খেয়ে নিচ্ছিলাম আমরা। আমরা হোটেল থেকে চেক আউট করে গেলাম। এখন এই গাড়ি ধরবো। 8:20 বাজছে। 8:30টায় আমাদের শেয়ার কার রয়েছে। এখান থেকে সোজা শিলিগুড়ি। এই যে এখান থেকে আমরা টিকিট করেছিলাম কিছুক্ষণ আগে এসে, আর এই যে এখানে গাড়ি দেবে আর 10 মিনিট পরেই। যারা যারা রাবাংলা আসবেন এখান থেকে টিকিট করে নেবেন। শেয়ার গাড়িতে যারা যেতে চান, দেখুন লেখা আছে রাবাংলা মেন লাইন মোটর ট্রান্সপোর্ট টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট করে নিতে পারবেন। এখানে ফেয়ারও দেওয়া রয়েছে। রাবাংলা থেকে শিলিগুড়ি ওই ঘন্টা 4 সময় লাগে যেতে। একরাশ মন খারাপ নিয়ে কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে আস্তে আস্তে আমরা পাহাড় থেকে নেমে এগিয়ে চলেছি সমতলের দিকে। ঘড়ি জানান দিচ্ছে এখন দুপুর 2টো। আধ ঘন্টা হলো আমরা শিলিগুড়ি পৌঁছেছি। এই কদিন ঘোরাঘুরির জন্য দুপুরে খাবার সেভাবে খাওয়া হয়নি। মনে হচ্ছে অনেকদিন পরে আবার এইভাবে লাঞ্চ করছি। আমাদের ফেরার বাস সেই সন্ধ্যে 6টায়। এই যে বাস রেডি আমাদের। 5:30 বাজে এখন।
কালকে মর্নিংয়েই আমরা আসানসোল পৌঁছবো। শিলিগুড়ি থেকে আসানসোল যেতে এই বাস সময় নেয় ওই 12 থেকে 13 ঘন্টার মতো। লাগেজ রেখে টিকিট চেকিং কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম বাসে। আসলে পাহাড়ে ঠান্ডায় এই কদিন কাটিয়ে এসে বাইরেটা ভীষণ গরম লাগছিল। ভলভোয় এর আগে চড়ার অভিজ্ঞতা থাকলেও স্লিপার ভলভোয় আমাদের এটাই ফার্স্ট জার্নি। বাস যথেষ্ট ক্লিন এবং পরিপাটি করে সাজানো, আর ওঠার সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছিল সন্ধ্যের টিফিন আর জলের বোতল। খাবারের মানও বেশ ভালো। এরকম নিত্য নতুন ভ্রমণের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সিকিমের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে, যাতে আগামী দিনে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আজ ফিরে যাচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওয়ে নতুন কোনো গল্প নিয়ে।